ভাবতে পারেন এসএসসি স্ট্যান্ড নিচ্ছে সাদা খাতার মাস্টারদের হয়ে? কেন? কমিশনের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া যে টেন্টেড ক্যান্ডিডেটদেরও বসতে দেবো, যেটা মূল কন্টেনশন, সেটা বাতিল হয়ে গেছে। আমাদের তো দেখুন, আমাদের মূল উদ্দেশ্য, মূল লড়াই ওই অযোগ্যদের বিরুদ্ধে। ওই যে কটা সাদা খাতার মাস্টার রয়েছে যারা র্যাঙ্কজাম করে চাকরি দিয়ে, যারা তৃণমূলকে পয়সা দিয়েছে, বলছি তৃণমূলকে যে পয়সা দেবে তার চাকরি যাবে, যারা পয়সা দিয়ে চাকরি নেবে তাদের প্রত্যেকের চাকরি যাবে। তৃণমূলের সাথে কেউ হাত মিলাবেন। এসএসসি একটা আর্টিকেল 12 অথরিটি। আমার প্রশ্ন, একজন আইনজীবী কার হয়ে অ্যাপিয়ার করবে কি করবে না ইম্যাটেরিয়াল। একজন আইনজীবী যার হয়ে ইচ্ছা আগে অ্যাপিয়ার করবে, চোরের হয়ে অ্যাপিয়ার করবে, ধর্ষকের হয়ে অ্যাপিয়ার করবে একজন আইনজীবী, সেটা তার আইনজীবী সত্তা। কিন্তু এসএসসি সরকার বলতে পারে যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সাদা খাতার মাস্টারদের কাছ থেকে টাকা না নিয়ে, টাকা ফেরত না নিয়ে, উল্টে তাদেরকেই বলছো তোমরা পরীক্ষায় বসতে পারবে, তাদের হয়ে গলা ফাটাচ্ছ কেন? তার কারণ সাদা খাতার মাস্টারদের কাছ থেকে এরা টাকা নিয়েছে, এবং এই টাকা নিয়ে এরা বেসিক্যালি এতটাই পুষ্ট হয়েছে যে কোনো স্বাদ বলতে পারছে না। আর তিনি তো মানে তৃণমূল কংগ্রেসের এমপি, তিনি তো সাদা খাতার মাস্টারদের সঙ্গে ছিলেন। এর আগের প্রসিডিংসে তিনি সাদা খাতার মাস্টারদের হয়ে অ্যাপিয়ার করেছেন, ফলে সাদা খাতার মাস্টারদের সাথে ছিলেন, আজকে এসএসসির সাথে ছিলেন, ফলে সাদা খাতার মাস্টার এসএসসি তৃণমূল সব এক হয়ে গেছে। ওটাতে নতুন কিছু দেখি না। যিনি সাদা খাতার মাস্টার তিনি আবার এসএসসি, মানে একজন আইনজীবী তো থাকতেই পারেন বিভিন্ন মামলায়। এক্স্যাক্টলি 18 আর 35 আলাদা করে ফেললে হবে না। তাহলে আপনি সাদা খাতার মাস্টারের হয়ে দাঁড়িয়ে আবার এসএসসির হয়ে দাঁড়াতে পারেন। কি বলছে আপনারাই তো দেখান। তিনি আবার নৈতিকতার পাঠ দেবেন, তিনি আবার তৃণমূল হবেন, তিনি আবার তৃণমূলের এমপি হবেন, তার কথা সব সত্যি ধরে নিতে হবে। আমি এই জন্যই বললাম আপনাকে, এই জন্যই উদাহরণটা আমি দিয়ে দিলাম। যারা অযোগ্যভাবে চিহ্নিত হয়েছেন তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না নতুন সিলেকশন প্রসেসে। ইভেন তারা অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারবেন না। ইভেন যারা অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছেন তাদের অনলাইন অ্যাপ্লিকেশনগুলোকে ক্যান্সেল করে দিতে হবে খুব পরিষ্কারভাবে। ফলে যারা অযোগ্য তাদেরকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে তাদেরকেই আবার নিয়োগ দেওয়ার যে বন্দোবস্ত এসএসসি এবং সরকার করেছিল সেটা তাদের জলাঞ্জলি গেছে। মানে ওনার যে প্ল্যানগুলো ছিল, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, মোটামুটি সবই জলাঞ্জলি যাচ্ছে। প্ল্যান এ ছিল যে টাকা ফেরত নেব না, টাকা ফেরত তো নিতে হবে, কন্টেম্পট পিটিশন পেন্ডিং। প্ল্যান বি ছিল ওদেরকেই আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে আবার ওদেরকেই চাকরি দেব। ওইসব প্ল্যান এ বি সি সব ঘেঁটে ঘ হয়ে গেছে। ফলে ওরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, এটা পরিষ্কার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখনো টাকা ফেরত নিচ্ছেন না কেন? আপনি একদিকে বলছেন দিয়ে দেওয়ার টাকা নেই, তা আপনি এই দিয়ে দেওয়ার টাকা নেই যখন এদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে টাকা দিন, টাকা দেবেন না। আসলে এদের কাছ থেকে তো টাকা নিয়েছে তৃণমূল, এদের কাছ থেকে টাকা নিয়েছে শাসক দল, খুব পরিষ্কার। পার্থ চ্যাটার্জিদের খাটের তলায়, বান্ধবীদের খাটের তলার 52 কোটি তার এমনি এমনি আসেনি, সেটা সব সাদা খাতার মাস্টারদেরই তো কারিকুরি। ফলে সাদা খাতার মাস্টারদের কাছ থেকে এরা টাকা ফেরত নিতে চাইছেন না, উল্টে তাদেরকেই পরীক্ষায় বসিয়ে তাদেরকেই 10 নম্বর এক্সট্রা প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে তাদেরকেই ঢোকানোর বন্দোবস্ত করেছেন। ওটা আদালত বুঝতে পেরেছে, আদালত বন্ধ করে। 10 নম্বরের প্রসঙ্গ আপনি বললেন, আদালতেও তো এই নিয়ে আপনারা বলেছিলেন, সেটা তো বাতিল হলো না। টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য তো বাতিল। যুক্তিটা বুঝুন যে 10 নম্বর এক্সট্রা কিসের জন্য দিয়েছিল? তিনি ওই টেন্টেড ক্যান্ডিডেটদের তো পাতে তৈরি করার জন্য, সেটা বাতিল হয়ে গেছে। তো টেন্টেড ক্যান্ডিডেট রাই বাতিল, তার তো 10 নম্বর দেওয়ার প্রশ্নই আসে না। ওরা তো অংশগ্রহণই করছে। হ্যাঁ, এর যে বক্তব্যটা আমাদের ছিল সেটা হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্ট বলেছে সেই রুল অনুযায়ী হওয়া উচিত। সেটা হওয়া উচিত কি উচিত না আমরা ডিভিশন বেঞ্চে যাব।
মানে হ্যাঁ অবভিয়াসলি রুল মোতাবেক, মানে 2016 রুল মোতাবেক হবে নাকি 2025 রুল মোতাবেক হবে, সেটা নিয়ে তো অবভিয়াসলি এই পয়েন্টে তো অবভিয়াসলি, কারণ হচ্ছে এই পয়েন্টটা এটা রুলের ইন্টারপ্রিটেশন। কিন্তু আমাদের যেটা বেসিক কন্টেনশন ছিল যে টেন্টেডদের ঢুকতে দেবো না, সেটা ঢুকতে দিইনি, বন্ধ। মানে ফিরদৌস শামীমের এক্ষেত্রে আংশিক জয় আংশিক হারা, মানে এর কারণ কি কল্যাণ ব্যানার্জির ঝোড়ো সওয়াল? এর আবার কি আছে, ডিসিশন তো সরকার নিয়েছে যে নতুন রুল তৈরি করবে। রুল দেখুন, রুল ফ্রেমিং এর পাওয়ার আছে কি নেই, আছে, কিন্তু এই প্রেক্ষিতে আছে কি, এই প্রেক্ষিতে 2016 সালের রুল অনুযায়ী হবে নাকি নতুন রুল অনুযায়ী হবে, সেক্ষেত্রে আদালত মনে করেছে নতুন রুল অনুযায়ী হওয়া উচিত। আমি মনে করছি 2016 সালের রুল অনুযায়ী হওয়া উচিত। আমরা মনে করেছি সেটা কন্টেনশনটা গৃহীত হয়নি, আমরা ডিভিশন বেঞ্চে যাব, এটাই স্বাভাবিক। কমিশনের তরফ থেকে আইনজীবী, কিন্তু কমিশনের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া যে টেন্টেড ক্যান্ডিডেটদেরও বসতে দেবো, যেটা মূল কন্টেনশন, সেটা বাতিল হয়ে গেছে। আমাদের তো দেখুন, আমাদের মূল উদ্দেশ্য, মূল লড়াই ওই অযোগ্যদের বিরুদ্ধে। ওই যে কটা সাদা খাতার মাস্টার রয়েছে যারা র্যাঙ্কজাম করে চাকরি দিয়ে, যারা তৃণমূলকে পয়সা দিয়েছে, বলছি তৃণমূলকে যে পয়সা দেবে তার চাকরি যাবে, যারা পয়সা দিয়ে চাকরি নেবে তাদের প্রত্যেকের চাকরি যাবে। তৃণমূলের সাথে কেউ হাত মিলাবেন না, তৃণমূলের সাথে তৃণমূলের চাকরি বাতিল হলে আপনাদের মানে তারা পরীক্ষা না বসতে পারলে সেটাই আপনারা চান, কিন্তু যোগ্যরা যারা মানে যোগ্য তারা অবশ্যই বসতে পারবে, তারা বসতে পারবেন এবং তারা 10 নম্বরের অভিজ্ঞতার ভিত্তিতে নাম দেখুন, তারা যোগ্যরা অবশ্যই বসতে পারবে। আমাদের মূল কন্টেনশন ছিল তার সঙ্গে আরেকটি, আমরা চেয়েছিলাম যারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল শুধুমাত্র তারাই বসুক, এবং ইভেন এই প্রশ্নে যোগ্য বলে যারা নিজেদের মনে করছেন তাদের এবং আমাদের অবস্থান এক। আপনি জিজ্ঞাসা করবেন যারা নিজেদের যোগ্য বলে মনে করছেন, তারা এক শ্রেণীর মানুষ আছেন যারা বলছেন আমরা পরীক্ষা দেবো না, সেটা তো আর হয় না। কিন্তু এই যে 2016-দের মধ্যেই কম্পিটিশনটা হোক, এই প্রশ্নে দেখবেন তাদের অবস্থান আর আমাদের অবস্থান এক। দেখুন, যারা নিজেদের যোগ্য মনে করবেন, খুব স্বাভাবিক তাদের আমাদের অবস্থানে আসতেই হবে, এবং তার কারণ হচ্ছে যে এটাই হচ্ছে লিগাল স্ট্যান্ড। না হলে আপনার কথা, দেখুন ভারতবর্ষে দাঁড়িয়ে আপনি তার বলতে পারেন না যে আদালত আইন তৈরি করে দেবে, তো আদালত আইনের ইন্টারপ্রিটেশন করে দেবে। এই ইন্টারপ্রিটেশন অনুযায়ী আমরা দেখতে হবে যে বেসিক্যালি কোনো সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে। আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম লড়াই ছিল অযোগ্যদের বিরুদ্ধে, তাদের কাছ থেকে এখন আর একটা লড়াইয়ের একটা অংশ বাকি আছে। সেই জন্যই দেখবেন সুপ্রিম কোর্টের সামনে অলরেডি কন্টেম্পট ফাইল হয়েছে। কন্টেম্পট ফাইল হয়েছে কোন উদ্দেশ্যে? যারা অযোগ্য তাদের কাছ থেকে টাকা ফেরত দেওয়া। সেটা হয়নি এখনো। কে করেনি? রাজ্য সরকার করেনি। 12% সুদ সহ। হ্যাঁ, ফলে এই লড়াইটা ওই যে অযোগ্যদের বিরুদ্ধে, ওটা নিরন্তর চলবে। ফিরদৌসদা, এই যে প্রক্রিয়া চলছে, যখন শুনানি হলো তখন কমিশনের তরফ থেকে আইনজীবী কল্যাণ ব্যানার্জি যে সওয়াল করলেন, অর্থাৎ এই যে অযোগ্যরা বসতে পারবেন না, সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা কোথাও নাকি লেখা নেই, এই ধরনের সওয়াল তিনি করেছেন। ঠিক কি হয়েছে আদালতের মধ্যে যদি বলতেন? তিনি তার বক্তব্য রেখেছেন, আমরা আমাদের বক্তব্য রেখেছি। আদালতের মনে হয়েছে আমাদের বক্তব্যটা সঠিক, যে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়, আদালত সেই রায় দিয়েছে। কিন্তু কল্যাণ ব্যানার্জির এই যে প্রশ্ন যে অযোগ্যরা পরীক্ষা দিতে পারবেন না, মানে তারা না, আমি সেটা তার সাবমিশন। আর তিনি তো মানে তৃণমূল কংগ্রেসের এমপি, তিনি তো সাদা খাতার মাস্টারদের সঙ্গে ছিলেন। এর আগের প্রসিডিংসে তিনি সাদা খাতার মাস্টারদের হয়ে অ্যাপিয়ার করেছেন, ফলে সাদা খাতার মাস্টারদের সাথে ছিলেন, আজকে এসএসসির সাথে ছিলেন, ফলে সাদা খাতার মাস্টার, এসএসসি, তৃণমূল সব এক হয়ে গেছে। ওটাতে নতুন কিছু দেখি না। যিনি সাদা খাতার মাস্টারদের সঙ্গে ছিলেন তিনি আবার কন্টেমনারের সঙ্গে ছিলেন, তিনি আবার এসএসসির সঙ্গে ছিলেন। পুরো বিষয়টা গুলিয়ে গেছে, বুঝলেন তো? পুরো বিষয়টা একেবারে গুলিয়ে গেছে। আরো একটা উদাহরণ আপনি বললেন যে তৃণমূল কংগ্রেসের এমপি সাদা খাতার হয়ে দাঁড়াচ্ছে, পর্ষদের হয়ে দাঁড়াচ্ছে, সরকারের হয়ে দাঁড়াচ্ছে। আপনি যখন এর আগে যখন মামলা শুনানি চলছিল তখন অল আর ফ্রড বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য,
এই অভিযোগ তোলেন চাকরিহারারা, সেই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন অ্যাডভোকেট হিসেবে বক্তব্য রেখেছেন বলে আপনি বলেছিলেন। একবারও বলেননি যে সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এমনকি সিপিএম এর নেতারা মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে এসএফআই, তারাও বলেননি যে সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সমস্ত চাকরি বাতিল চায়। আপনারা আলাদা আলাদা আইডেন্টিটি বলেছিলেন, আর এক্ষেত্রে কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে তাহলে আলাদা কেন? সে আলাদা নয় তো, আলাদা নয় তো, না, আপনি অবস্থান আমাদের জন্য এক। আমরা কখনোই বলি না যে একজন আইনজীবী তিনি মামলা করতে পারেন না। বলে কে সন্ধ্যাবেলায় বলে কারা? আমি সেই জন্যই আপনাকে এই উদাহরণটা দিয়ে দিলাম। তুমি করতে পারো, তুমি একবার সাদা খাতার মাস্টার, একবার এসএসসি, একবার কন্টেমনার, সব করতে পারো। একবার সিট ইন ডেমনস্ট্রেশনের মামলায় পিটিশনার, আবার সিট ইন ডেমনস্ট্রেশনের মামলায় যাদের বিরুদ্ধে মামলা তাদের হয়ে দাঁড়িয়ে পড়ছো। আচ্ছা, সব দিয়ে বলছো ফিরদৌস শামীম খারাপ হবে? আরে তোমার পিছনটা দেখো, তুমি তো সাদা খাতার মাস্টার মশাই। এই জন্যই তো সাদা খাতার মাস্টারদের দেখুন, সাদা খাতার মাস্টার আর এসএসসি যদি রিজেম্বল করে যায়, এক হয়ে যায়, সাদা খাতার মাস্টারের ইন্টারেস্ট দেখছি, এসএসসির ইন্টারেস্টও দেখছি, হবে না তো? সাদা খাতার মাস্টারের ইন্টারেস্টও দেখছি, এসএসসির ইন্টারেস্টও দেখছি। রেকর্ডে সিট ইন ডেমনস্ট্রেশনও পিটিশনারের পক্ষে, আবার কিছুদিন পরে আবার মাস্টারের পক্ষে। যখন বলবেন না, রেকর্ড থেকে যায়। মানে আপনার বিরুদ্ধে যেটা বলা হচ্ছিল যে আপনি দুই পক্ষের মামলায়, দুই পক্ষের, আমি যদি দেখাতে পারেন যে দুই পক্ষের মামলা লড়েছে, এই যে আপনি স্পেসিফিক প্রশ্ন করেন না, ওয়ার্ক ফিজিক্যালের দুই পক্ষের মামলা লড়েছে, এটা যদি দেখাতে পারে, আমি প্র্যাকটিস ছেড়ে দেবো। আর আপনাকে উদাহরণ দিয়ে দিলাম যে আমি যাদের চাকরি হওয়া উচিত বলেছিলাম তাদের বিরুদ্ধে লড়েছি। একটা দেখান রেকর্ডে, আর আমি রেকর্ডে দেখে দিচ্ছি সাদা খাতার মাস্টার হয়ে যে লড়েছে, এসএসসির হয়ে লড়েছে, আবার সে কন্টেনারের হয়ে লড়েছে, সিট ইন ডেমনস্ট্রেশনের যে পিটিশনার হয়ে লড়েছে সেই আবার তাদের বিরুদ্ধে লড়েছে। রেকর্ডে বলছি, রেকর্ড মিথ্যা কথা বলে না বাবা। তুমি যদি দেখাও, আমি একটা দেখালে তুই দেখাতে পারবে না, কিন্তু আমি 1000টা দেখিয়ে দেবো। দাদা, একটা শেষ প্রশ্ন করবো এই প্রসঙ্গের বাইরে। আপনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা দুর্নীতি, দেখুন অ্যাকচুয়ালি দেখুন, এটা বলতাম না, কেন বলছি তার কারণ রাজ্য সরকার, এসএসসি, সাদা খাতা সব এক হয়ে গেছে। সেই জন্য এখনো পর্যন্ত তারা একটা কথাই বলে যাচ্ছে, সাদা খাতা যা হোক, যা কিছু ইচ্ছা হোক, কিন্তু সাদা খাতার মাস্টারদের জলাঞ্জলি এরা দেবে না। এরা সাদা খাতার মাস্টারদের সাথ ছাড়বে না। এর আগের পর্বে যখন ধরুন এতদিন হিয়ারিং, কোনোদিন তো বলতে যাইনি একজন আইনজীবী হিসেবে কে কার পক্ষে দাঁড়িয়েছে, বলতে গেছি। সেদিনও তো জানতাম, সেদিনও তো তিনি তৃণমূলের এমপি ছিলেন, বলেছি? বলিনি তো। আমি বলছি আজকে এসএসসি স্ট্যান্ডের জন্য বলছি, এসএসসি স্ট্যান্ডের কথা বলছি আমি। এসএসসি স্ট্যান্ড কি? এসএসসি স্ট্যান্ড সাদা খাতার মাস্টারদের পক্ষে, সরকারের স্ট্যান্ড সাদা খাতার মাস্টারদের।